সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ কতগুলো ব্যাপার আছে, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো আপনাদেরকে জানাতে চাই সবার আগে, তারপরে বিস্তারিত আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। প্রথম পয়েন্ট হচ্ছে, হরমুজ প্রণালীতে ইরান, রাশিয়া এবং চীন 3 দেশ মিলে আগামীকাল থেকে 2 দিন ব্যাপী সামরিক মহড়া শুরু করছে। এই সামরিক মহড়া এখন সিদ্ধান্ত দেবে আমেরিকা যুদ্ধ করবে কি করবে না। এই সামরিক মহড়ার কারণে আমেরিকার যে প্ল্যান ছিল, সম্ভবত সেই প্ল্যান এখন প্রচণ্ড রকমের বাধার মুখে পড়ছে। 3 দেশ যে ঘনিষ্ঠ মিত্র, এবং রাশিয়া চীনের সাথে ইরানের যে 25 বছরের চুক্তি আছে, সামরিক চুক্তি, কৌশলগত চুক্তি, সেই কথা একদম পরিষ্কার হয়ে গেল। কারণ যখন ইরানের উপরে আমেরিকা হামলা চালাবে বলে এত রণসজ্জা করেছে, ঠিক তখন সেই মার্কিন বাহিনীর উপস্থিতি যেখানে, সেই জায়গায় তারা মহড়া চালাচ্ছে। এটা গেল এক। 2 হচ্ছে, এটা আরো ইন্টারেস্টিং তথ্য, আমেরিকা গত জুন মাসে ইরানের উপর যে হামলা চালিয়েছিল পরমাণু স্থাপনার উপর, সেই হামলায় ব্যবহার করেছিল বাংকার ব্লাস্টার বোমা। একটা বোমা বিস্ফোরণ ঘটেনি, সেই বোমাটা ইরান নিয়েছিল, আপনারা জানেন, আমরা জানি। এ নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তারপরে কি? তারপরে সেই বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে ইরান। করার পরে সেই বোমা এখন আমেরিকার যে বোমা ছিল সেই বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ট্যাকটিক্যাল এবং অনেক বেশি কার্যকর। এই বোমা এখন ইরানের হাতে। এই বোমা ইরানের হাতে যাওয়ার কারণে এখন ইসরায়েল আর আমেরিকা প্রচন্ড রকমের টেনশনে। মজার ব্যাপার হচ্ছে, এই যে ইরানের যে বোমা, যেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আরো ডেভেলপড, উন্নত ভার্সন তৈরি করলো, সেই কাজে ইরানকে সহযোগিতা করেছে চীন। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এপাশে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে বা চুক্তির ব্যাপারে ডেডলাইন ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এখন ইরানের উপর সবকিছু নির্ভর করছে, আমরা ডেডলাইন ঘোষণা করছি, ইরানকে চুক্তি করতেই হবে, তা না হলে তার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এখন ইরানকে যদি সামরিক ব্যবস্থা এড়াতে হয় তাহলে চুক্তি করতেই হবে। বাট মজার ব্যাপার হচ্ছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডেডলাইন ঘোষণা করেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ডেডলাইন, অর্থাৎ চূড়ান্ত সময়সীমা। চূড়ান্ত সময়সীমা ঘোষণা করার পর সাংবাদিকেরা জিজ্ঞেস করেছেন যে আপনারা এই ডেডলাইন কবে, অর্থাৎ শেষ হবে কবে, অর্থাৎ কবেকার ভেতরে ইরানকে এই চুক্তি করতেই হবে, তা না হলে আপনি ব্যবস্থা নেবেন। তখন সেটা ডোনাল্ড ট্রাম্প আর বলেনি, বলছে যে এটা ইরানিরা নিশ্চিত করবে। তো আসলে ব্যাপার হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য ইরানকে যে চাপ দিচ্ছেন, ইরানের সেই জায়গায় চমৎকার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে এই যে আমরা যে কোনো ধরনের সংলাপ, যে কোনো ধরনের আলোচনা, যে কোনো ধরনের চুক্তি, এ সমস্ত নিয়ে আমরা কথা বলতে পারি, বসতে পারি। বাট সেই বসা, আলোচনায় বসা বা সংলাপে বসার ব্যাপারটা হতে হবে সম্মানজনকভাবে। হুমকি দিয়ে যে বলবেন বা ডিকটেশন দেবেন, যে দিক নির্দেশনা দেবেন যে বসো, এটা করো, সেটা করো, আমরা সেটা মানব না। অর্থাৎ ইরান পরিষ্কার করে বলেছে যে কোনো সংলাপে আমরা বসতে প্রস্তুত, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির বক্তব্য। আমি কিন্তু মোটেই আমার কথা বলছি না, যা বলছি সব ইনফরমেশন, গণমাধ্যমে আসা ইনফরমেশন। এই যখন অবস্থা টান উত্তেজনা, এবং আমি আপনাদেরকে বলি, আজকে যেহেতু শনিবার, বাংলাদেশ টাইমস শনিবার শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল রোববার, এই যে আজকের রাত, আগামীকালকে রাত, বা এই দুটো রাত খুব গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের জন্য। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমেরিকা যদি হামলা করতে চায় তাহলে এই সময়ের ভেতরে হামলা করতে হবে, আর যদি না করে তাহলে সম্ভবত হামলাটা পিছিয়ে যাচ্ছে, এবং আদৌ হামলা হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন থাকবে। তবে যেহেতু হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু হতে যাচ্ছে আগামীকাল 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ এবং 2 তারিখ, 2 দিন, সেক্ষেত্রে এই মহড়া চালানোর জন্য রাশিয়া এবং চীনের যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার বা আদার সামরিক সরঞ্জাম সেখানে এসছে। ইরানেরও সবকিছু প্রস্তুত। সেক্ষেত্রে এই অবস্থার ভেতরে সম্ভবত
মার্কিন বাহিনী হামলা চালাতে পারবে না, সেটা একটা ব্যাপার। তো দেখা যাক কি হয়। এই যখন অবস্থা, মধ্যপ্রাচ্যের অবস্থা, ইরান, আমেরিকা এবং হরমুজ প্রণালীর অবস্থা যখন তখন আমরা খবর পাচ্ছি, মার্কিন গণমাধ্যম এক্সিওস খবর দিয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা প্রধান, সেনা গোয়েন্দা প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার, তিনি আমেরিকা সফর করেছেন এবং আমেরিকার কর্মকর্তাদের সাথে তিনি বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন কথা বলেছেন। তার আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফর করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা বলেছেন। এখানে দুটো ব্যাপার। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফর করেছেন মূলত ইরানের সাথে যাতে আমেরিকা যুদ্ধ শুরু না করে সেই কূটনৈতিক তৎপরতা চালানোর অংশ হিসেবে। কারণ আমরা আগেই জেনেছি যে সৌদি আরব এই যুদ্ধে কোনো মতেই আমেরিকাকে তার আকাশসীমা, মাটি ঘাঁটি কোনোটাই ব্যবহার করতে দিতে চায় না এবং খুব স্ট্রং পজিশন নিয়েছে। এটা মুসলিম বিশ্বের জন্য, ইরানের জন্য, মুসলিম উম্মার জন্য একটা পজিটিভ খবর যে সৌদি আরব এবং ইরান এই মুহূর্তে এক লাইনে, এক কাতারে। ইসরায়েলের সেনা গোয়েন্দা প্রধান তিনি সফর করেছেন মার্কিন কর্মকর্তাদের সাথে, বাট তিনি কি নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। তবে আমি ব্যক্তিগতভাবে ধারণা করি এই সময় তিনি যে কারণে সফর করতে পারেন তার মূলত দুটো বিষয় থাকবে। আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে প্রথম হামলা ইরান ইসরায়েলে করবে, এটা একদম ফর শিওর, একদম নিশ্চিত। মানে ইরানি কর্মকর্তারা এইভাবে বলছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে ইসরায়েল ভয়ঙ্করভাবে বিপদের মুখে পড়বে এবং গত জুন মাসে ইরান যেভাবে হামলা করেছে তার চেয়ে অনেক বেশি মারাত্মক এবং ভয়ঙ্কর হামলা করবে। অল্প দিনেই যাতে ইসরায়েলের অবস্থা নাজুক হয়ে পড়ে সেই ব্যবস্থা ইরান করবে। এটা ইরানের ডিসিশন, ইরানের ঘোষণা। তো সেক্ষেত্রে আমেরিকা যদি হামলা করে তাহলে ইসরায়েলের এই বিপদ থেকে আসান দেওয়ার, মুক্তি দেওয়ার উপায় কি, কিভাবে কি করবে, এটা একটা বিষয়। অথবা কোনো গোয়েন্দা তথ্য অ্যানালাইসিস করা, শেয়ার করা বা কোনো প্ল্যান প্রোগ্রাম করা, কারণ আমেরিকা এবং ইসরায়েল তো এক এই সমস্ত ক্ষেত্রে, এই কারণে হতে পারে। এদিকে আরেকটা খবর, গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আজকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের সেনা কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এবং তার সামরিক উপদেষ্টাদের সাথে জেরুজালেমে এক গোপন বৈঠকে বসেছে। এই গোপন বৈঠকের খবর ইসরায়েলি সব গণমাধ্যম পায়নি। ইসরায়েলের চ্যানেল 12 এই খবরটা লিক করেছে এবং এই খবরটা লিক করার পরে টাইমস অফ ইসরায়েল এই খবর দিয়েছে যে আপনার নেতানিয়াহু তার সামরিক উপদেষ্টা, সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। কি নিয়ে আলোচনা হয়েছে একদম প্রকাশ করেননি। তবে চ্যানেল 12 বা টাইমস অফ ইসরায়েল ধারণা করছে যে ইরানের এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং সম্ভবত এখান থেকে এই বৈঠকে কোনো কৌশল নির্ধারণের চেষ্টা করছে এবং সব গণমাধ্যমে এই মুহূর্তে এইভাবে বলা হচ্ছে যে যখন উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, চরমে, যখন ইরান, ইসরায়েল এবং আমেরিকার ভিতরে প্রচন্ড রকমের উত্তেজনা চলছে এবং এই উত্তেজনা আকাশচুম্বী, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, ঠিক তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর আসলো। এদিকে আরেকটা তথ্য আমি জানিয়ে রাখি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজকে প্রকাশ্যে বেরিয়ে তিনি বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনির মাজার জিয়ারত করেছেন। আমি এখানে এই কথাটা উল্লেখ করলাম এই কারণে যে কিছুদিন আগে একেবারে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে, পশ্চিমা গণমাধ্যমে খবর দিয়েছিল যে আলী খামেনি পালিয়ে গেছেন রাশিয়াতে এবং তিনি মাঝে আবার খবর দিল যে তিনি বাংকারে অবস্থান করছেন, এই সমস্ত কথাবার্তা। বাট পালিয়ে যাওয়ার খবরটা এটা মানে যে ভুয়া, এটা পরিষ্কার করে দিল, প্রমাণ করে দিল আসলে তিনি কখনোই পালিয়ে যাননি। যাই হোক, আমি এবার প্রথম 3টা পয়েন্টে চলে আসি। এই যে 3টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রথমে, যে হরমুজ প্রণালীতে ইরান, রাশিয়া এবং চীন 3 দেশের নৌ বাহিনীর মহড়া শুরু হচ্ছে আগামীকাল থেকে, চলবে 1 তারিখ এবং 2 তারিখ 2 দিন। এই মহড়ার মাধ্যমে একদম পরিষ্কার হয় যে 3 দেশের ভেতরে যে ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে সেটা আরো ঘনিষ্ঠ হচ্ছে, আরো জোরদার হচ্ছে। এবং যখন
আমেরিকা ইরানের উপর হামলা চালাবে বলে একেবারে অনেক জায়গা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, বা হামলা হয়ে যায় যে কোনো মুহূর্তে হবে। সেই সময় রাশিয়া, চীন, ইরানের পানি সীমায় বিপজ্জনক একটা জায়গা, যেখানে আমেরিকার সেনাবাহিনী, নৌবাহিনী এত বেশি জড় হয়েছে, সেখানে এই দুই দেশের সেনাদেরকে পাঠানো, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টাহাজ পাঠিয়ে এরকম মহড়া চালানো, এটা বেশ মানে মার্কিন বাহিনীকে বেসিক্যালি উপেক্ষা করা, আমেরিকাকে অনেকটা থোড়াই কেয়ার করার মতো বলা যাবে। মানে বেপরোয়াভাবে তাদেরকে উপেক্ষা করলো, যে আরে তুমি উপস্থিত আছো, তা কি হয়েছে, আমিও আসলাম। তার মানে এটা দিয়ে বেসিক্যালি এই মেসেজ দেওয়া হলো আমেরিকাকে বা বিশ্ববাসীকে, যে ইরান একা না, ইরান অবশ্যই তার দুই বন্ধু রাশিয়া এবং চীনকে পাশে পাচ্ছে। ফলে এই মেসেজ ক্লিয়ার যে আমেরিকা চাইলেই ইরানের উপর হামলা চালাতে পারবে না, তারা বন্ধু ইরানের পাশে আছে। এবং আমরা এর আগে জেনেছি যে 56 ঘন্টায় 16টি কার্গো বিমান ভরে চীন ইরানে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম, যন্ত্রপাতি, অস্ত্রপাতি দিয়েছে। আবার রাশিয়া বিভিন্ন ধরনের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকম বিমান দিয়েছে, একথা মোটামুটি পরিষ্কার। যদিও কোনো পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি, তবে একথা নিশ্চিত যে ইরানকে দুই দেশই, রাশিয়া এবং চীন দুই দেশই সামরিক দিক দিয়ে অনেক সহযোগিতা করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তো এই সমস্ত মাঝ দিয়ে একথা একদম বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা চাইলেই ইরানের বিরুদ্ধে হামলা করতে পারবে না, অবশ্যই রাশিয়া এবং চীন তার পাশে আছে। এবং রাশিয়া ও চীনের সাথে ইরানের যেহেতু কৌশলগত চুক্তি রয়েছে, 25 বছরের চুক্তি, ফলে এই চুক্তি উপেক্ষা করে তারা ইরানের বিপদের দিনে তার পাশে আসবে না, এটা হয় না। এই কথা একদম পরিষ্কার হয়ে গেল যে এই চুক্তি অনুসরণ করে তিন দেশ মিত্রতার বন্ধনে আবদ্ধ আছে, এটা পরিষ্কার। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই এই মহড়ার মধ্য দিয়ে যখন আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ, রণতরী, বিভিন্ন ধরনের বিমান টিমান এগুলো আছে সেখানে, তখন যুদ্ধ মহড়া চালানো মানে বা নৌ মহড়া চালানো মানে তাদের একেবারে নাকের ডোকা দিয়ে, একেবারে আমেরিকার সেনাদের, আমেরিকার যুদ্ধজাহাজের নাকের ডগায়, চোখের সামনে এইগুলো করবে, তাদেরকে চুপচাপ চেয়ে চেয়ে দেখতে হবে, কিছু করার নেই, বলার নেই। এটা হলো একটা বিষয়। অবশ্যই আমেরিকার পক্ষ থেকে একটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, এই মহড়ার সময় যদি ইরানের সেনাবাহিনী বা সামরিক বাহিনী মার্কিন বিমানবাহী রণতরীর উপর দিয়ে বিমান চালায় বা হেলিকপ্টার চালায় বা ড্রোন চালায়, তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। বাট আমি মনে করি যে এই সময় তাদের আসলে খুব কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনাও নেই। এবং যার কারণে ডোনাল্ড ট্রাম্প বলছে, ডেডলাইন ঘোষণা করলাম যে চুক্তি করতেই হবে, কিন্তু সুনির্দিষ্ট দিন তারিখ দিচ্ছে না যে অমুক দিনের ভেতরে, তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন। এবং এখানে একটা ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর নিয়ে আমি সামনে আলোচনায় আসছি। তো এই হরমুজ প্রণালীতে এই যে চীন, রাশিয়া এবং ইরানের যে নৌমহড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আবারও বলি যে নিশ্চিত বার্তা দিচ্ছে এই তিন দেশের বন্ধুত্বের বার্তা। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ওই যে আগেই বলেছিলাম যে আমেরিকা যে বাংকার ব্লাস্টার বোমা মেরেছিল, সেই বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এখন ইরান এবং চীন তারা এই প্রযুক্তি আরো উন্নত করে ফেলেছে। এবং এই প্রযুক্তি এখন চীন এবং ইরান দুই দেশের কাছে আছে, এবং সেটা আরো উন্নত ভার্সনে। বিপদটা এখানে আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য। আরো একটা খবর আছে যে আরেকটা বোমা বিস্ফোরণ হয়নি লেবাননে, ইসরায়েল ব্যবহার করেছিল, সেই বোমা বিস্ফোরণ হয়নি, সেই বোমাও উদ্ধার করে ইরানে পাঠিয়েছে। এবং দুটো বোমাই রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে এবং ম্যাস প্রডিউস করা হয়েছে ইরানের সামরিক বাহিনীর হাতে এখন এই বোমা। তার মানে এতদিন এই বাংকার ব্লাস্টার বোমা আমেরিকার স্পেশাল একটা বোমা ছিল, যেটা অনেক বেশি টেকনিক্যালি অ্যাডভান্স এবং গাইডেড বোমা এটা, এবং অসম্ভব রকমের ধ্বংস ক্ষমতা রয়েছে। 30,000 পাউন্ড, চিন্তা করেন, 30,000 পাউন্ড মানে 14,000 কেজি মতো হবে। তো 14,000 কেজি মানে 14 টন। 14 টন একটা বোমার ওজন 14 টন, 1 টনে 25 মন। আপনি ভাবেন তাহলে একটা বোমার ওজন কত। সেই বোমা এখন ইরানের হাতে এবং চীনের হাতে। এটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েল ভীষণ টেনশনে। কারণ এই বোমার যে দুর্বলতা কোথায়, এই বোমা কিভাবে কাজ করে,
এবং দুর্বলতা যদি থেকে থাকে, বিস্ফোরণ যে হলো না, কেন হলো না, এর দুর্বলতা নিশ্চয়ই আছে, একটা ফাঁক ফোকর আছে। এটা তো এখন ইরান এবং চীনের বিজ্ঞানীরা, সমর বিশেষজ্ঞরা এটা ধরে ফেলবে, ধরে ফেলেছে অলরেডি। ধরে ফেলে সেই ফাঁক ফোকর ঠিকঠাক করেছে, ঠিকঠাক করে এখন উন্নত বোমা বানিয়েছে, যার কারণে আমেরিকার হাতে বা ইসরায়েলের হাতে যে বাংকার ব্লাস্টার বোমা আছে তার চেয়ে এখন শক্তিশালী, উন্নত এবং নিখুঁত প্রযুক্তির বোমা এখন ইরান এবং চীনের হাতে। সেক্ষেত্রে আমেরিকা এখন রিয়েলি গেড়াকলে খুবই বিপদে, ইসরায়েলও অ্যাট দ্য সেম টাইম একই রকম বিপদে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে, এবং আমেরিকা বললো যে এদেরকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, আমরা সাহায্য নিয়ে আসছি, বুঝলাম, কিন্তু পরমাণু চুক্তি করতে বলছে কেন ডোনাল্ড ট্রাম্প? এইটা তো আমি বুঝতে পারছি না। কারণ এখনকার আলোচনা তো অর্থনৈতিক সংকট নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে, তাদেরকে দমন করেছে ইরান, আমেরিকার ভাষায় তাদেরকে দমন করেছে ইরান, অতএব ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমেরিকা। এটা মহা অন্যায় করে ফেলেছে ইরান, যদিও এটা তার নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু পরমাণু চুক্তির প্রশ্ন কেন আসছে এখানে, এই কথার জবাব কি? এটা হচ্ছে যে ওই একটা কথা আছে না, যে না খাওয়ার বাহেনা ভাজা মাছের ঝোল চাওয়া। ভাজা মাছের তো আর ঝোল হয় না, তো কেউ যদি একজন বলে যে না আমাকে ভাজা মাছের ঝোল দিলে তবেই খাবো, তো আসলে এটা তো খাওয়ার কথা না, এটা না খাওয়ার বাহেনা, যার কারণে ভাজা মাছের ঝোল চাইছে, ব্যাপারটা এরকম। ইরান এখানে বলছে যে পরমাণু চুক্তি তো আমরা করেছিলাম, আবারও যদি করতে হয় তো ঠিক আছে, আসো আলোচনা আসো, বাট তুমি আমাকে থ্রেট দিচ্ছ কেন, তুমি আমাকে হুমকি দিচ্ছ কেন, ধমক দিচ্ছ কেন, আমার বিরুদ্ধে তুমি যুদ্ধ করবো, আমাকে মার দিবা, আমাকে, আমার বিরুদ্ধে তুমি সেনাবাহিনী ব্যবহার করবো, বিমান হামলা চালাবা, ক্ষেপণাস্ত্র হামলা চালাবা, কেন এই সমস্ত ধমক দিচ্ছ কেন? নো, কোনো ধমক হবে না। ধমক ছাড়া যদি তুমি আলোচনায় আসতে পারো, মোস্ট ওয়েলকাম। যার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আলোচনার জন্য প্রস্তুত আছি এর মানে এই না যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নেই, এর মানে হচ্ছে এই যে আমরা, তোমরা যদি সম্মানজনকভাবে আলোচনায় বসার পরিবেশ তৈরি করো, তখন আমরা আলোচনায় যাব, আদারওয়াইজ নো। আর ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি, তিনি একসময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি বলেছেন যে ইরানিদের আঙুল ট্রিগারে রয়েছে, আমেরিকা যদি কোনো রকমের ভুল পদক্ষেপ নেয় তাহলে সাথে সাথে ট্রিগার টান দেবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং তিনি বলেছেন যে জুন মাসে ইসরায়েলের সাথে যে 12 দিন যুদ্ধ করলো ইরান, উনি বলেছেন যে এই যুদ্ধে ইরান এক্সক্লুসিভ কিছু অভিজ্ঞতা, ইউনিক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, যে অভিজ্ঞতা এই সময় ব্যবহার করলে তার পরিণতি খুব ভয়াবহ হবে ইসরায়েল এবং আমেরিকার জন্য। ইরানের পক্ষ থেকে কোনো মতেই নমনীয় অবস্থান নেই, যতই বলা হোক যে ইরান নমনীয় হচ্ছে বা তাদের আমেরিকার দাবি মেনে নিচ্ছে বা আলোচনা চাইছে, আসলে ব্যাপারটা এরকম না। এখন মোটামুটি একথা সবার কাছে পরিষ্কার হয়েছে নিশ্চয় আপনাদের, যে ইরানের হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, যেটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা আমেরিকা আঘাত করতে পারে। ইরানের হাতে সেই বাংকার ব্লাস্টার বোমা আছে, যে বোমা আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছিল, সেই বোমা এখন ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। প্রশ্ন উঠতে পারে যে আমেরিকার বিরুদ্ধে কোথায় ব্যবহার করবে, অন্তত প্রাথমিকভাবে তো মধ্যপ্রাচ্য অঞ্চলে যে ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে ব্যবহার করতে পারে ইরান। ইরানের সেই রকম সক্ষমতা আছে। ইরান এত শক্ত অবস্থানে থাকতে পারছে এই কারণে যে অনেকেই যারা বলছেন যে তার পরমাণু কর্মসূচি কি কি করেছে, বোমা বানিয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যুক্তির কথা বলছি, আমার কাছে ইনফরমেশন নেই, বাট আমার নলেজে বা আমার জ্ঞানে যা আসে সেটা হচ্ছে যে ইরানের হাতে আমেরিকা বা ইসরায়েলকে মোকাবেলার মতো সামরিক সরঞ্জাম না থাকা অবস্থায় ইরান কোনো মতে এই রিস্ক নিত না। ফলে ইরানের বিরুদ্ধে যদি তারা কোনো ব্যবস্থা নিতে যায়, ইরান সবসময় বলেছে যে তারা যে ধরনের ব্যবস্থা নেবে ইরান সেই ধরনের ব্যবস্থা নেবে। এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ইরান সত্যি কি পরমাণু বোমা বানিয়েছে, আমি কি করে বলবো, কিন্তু ইরানের এই কথার ভেতরে তো তার জবাব আছে, যে শত্রুরা তার বিরুদ্ধে যেভাবে হামলা চালাবে ইরানও সেইভাবে তাই দিয়ে হামলা চালাবে। ফলে পরিষ্কার আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন।
আপনাদের কাছে 2-3টা প্রশ্ন ছুড়ে দিই, দেখুন আপনারা কি ভাবছেন। যেমন বাংকার ব্লাস্টার বোমার কথা বললাম, এর ভেতর দিয়ে কি আপনারা মনে করেন যে ইরান ক্রমেই আরো বেশি ক্ষমতাধর শক্তিশালী হয়ে উঠছে? আর এই যে 3 দেশের যে নৌ মহড়া শুরু হতে যাচ্ছে, এর মধ্য দিয়ে কি আপনাদের কাছে মনে হয় ইরান, রাশিয়া এবং চীন ঘনিষ্ঠ বন্ধু, এবং এই মুহূর্তে বিপদের সময় বা উত্তেজনার মুহূর্তে রাশিয়া এবং চীন ইরানের পাশে আছে? আপনাদের কি মনে হয় লিখে জানান। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।